নমস্কার, আপনারা দেখছেন শুধু আপনার জন্য। আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুধু আপনার জন্য এই বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত সেই সমস্ত সফল মানুষদের আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি যে সফল মানুষরা তাদের নিজের প্রতিভার জোরে, নিজেদের পরিশ্রমের জোরে সেই আলোয় আলোকিত, তথাকথিত মিডিয়ার আলোয় তারা আলোকিত হতে চান না এবং তথাকথিত কোনো কোট আনকোট গডফাদার ছাড়াই তারা কিন্তু পরিশ্রমের জোরে এগিয়ে চলেছেন তাদের পথে। এই নিয়েই শুধু আপনার জন্য, অর্থাৎ সেই সমস্ত সফল ব্যক্তিত্বদের যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি তাহলে তাঁরাই আপনাদের চলার পথে কোথাও দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকে সেরকমই একজন সফল ব্যক্তিত্ব, সেরকমই একজন সফল তরুণ বাঙালি আইনজীবী মিত গুহ রায়। তো যে কথা বলছিলাম, আমাদের সঙ্গে এই মুহূর্তে শুধু আপনার জন্য এই বিশেষ অনুষ্ঠানে রয়েছেন আইনজীবী মিত গুহ রায়। মিত, আপনাকে ধন্যবাদ, নমস্কার। আজকের আমরা মিতের সাথে খুব খোলাখুলি আলোচনা করব। আইন কম থাকবে, মিতের বেড়ে ওঠার স্ট্রাগলের কথা শুনব। মিত, এই কলকাতা শহরেই জন্ম, এই কলকাতা শহরেই পড়াশোনা, সব কিছুর পর একজন পড়াশোনা কমপ্লিট করার পর হঠাৎ আইনকে বেছে নিলেন কেন? আইনের মধ্যে এমন কি রসদ খুঁজে পেয়েছিলেন? সত্যি কথা বলতে গেলে যে সময় আমি গ্র্যাজুয়েশন করছি ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ থেকে বিকম অনার্স নিয়ে, সেই সময় আমি একটু রাজনীতির সাথে যুক্ত হয়ে যাই এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে ছাত্র রাজনীতিতে আমার প্রথম রাজনীতিতে পা দেওয়া এবং সেখান থেকে আমি খুব অ্যাক্টিভলি রাজনীতির মধ্যে চলে যাই, পলিটিক্সে চলে যাই। আচ্ছা, তো সেইখান থেকে বাবা আমাকে একটুখানি সরিয়ে নেওয়ার জন্য আমাকে উড়িষ্যায় ল পড়ার জন্য, আমাকে আইন পড়ার জন্য পাঠিয়ে দেয়। আচ্ছা, তো সেইখান থেকেই আমার লতে যাওয়া, ল পেশায় যাওয়া। তো তার সাথে সাথে আইন কমপ্লিট করে, স্নাতক কমপ্লিট করে, LLB কমপ্লিট করে আমি আমার মনের থেকেই যেন একটা এরকম ইচ্ছে এলো যে আমাকে ল প্রফেশনে থাকতে হবে। তার কারণ আমাকে সমাজকে বাঁচাতে হবে, সমাজের জন্য লড়তে হবে, সমাজের নিপীড়িত মানুষদেরকে বিচার পাইয়ে দিতে হবে, তাদেরকে বিচার থেকে যারা বঞ্চিত থাকছেন তাদেরকে বিচারের রাস্তার আলো দেখাতে হবে। সেই জন্যই আমার কিন্তু ল পেশায় পা রাখা এবং ল নিয়ে কাজ করাই, আইন নিয়ে এগিয়ে চলা। অর্থাৎ বুঝতেই পারছেন, আর 5টা বাঙালি পরিবারে যেমন হয় ঠিক তেমনই ছিল মিতের পথ চলা। ঠাকুরপুকুর কলেজ থেকে পড়াশোনা কমপ্লিট করে তারপরে কিন্তু ল নিয়ে পড়তে যাওয়া ওর অন্য রাজ্যে। তাহলে মিত, একটা বিষয় যে যদি অন্য রাজ্যে না যেতেন তাহলে সেক্ষেত্রে আজকে রাজনীতির ময়দানে আসার একটা ইচ্ছা ছিল কি? মানে সেটা একটা সুযোগ থাকতো হয়তো। সেটা হয়তো সুযোগ থাকতোই, মানে তো ডেফিনেটলি সুযোগ থাকতো, শুধু নয়, হয়তো রাজনৈতিক কোনো একটা ব্যক্তিত্ব আজকে হয়তো আমি হয়ে যেতাম। আচ্ছা, কোনো একটা পদে হয়তো থাকতাম, নিয়োজিত থাকতাম হয়তো। আফসোস হয়? আফসোস হয় না, তার কারণ হচ্ছে যে আমি স্বেচ্ছায় রাজনীতির থেকে আমার ইচ্ছাও ছিল যে একটু বেরিয়ে এসে নিজের মতন করে সমাজটাকে দেখা, কোনো রাজনৈতিক দৃষ্টিতে না দেখে একটু নিজের মতন করে, নিজের চোখে, নিজের আদর্শে একটুখানি সমাজটাকে দেখা এবং মানুষের পাশে দাঁড়ানোর একটা ইচ্ছে কিন্তু আমার মধ্যে থেকেছে এবং কাজ করেছে, আজও কাজ করছে। মূলত আমি স্বামীজির ভাবধারায় বিশ্বাসী, আমি শ্রী অরবিন্দের ভাবধারায় বিশ্বাসী এবং সেই ভাবধারা বা সেই আদর্শ আমাকে এগিয়ে নিয়ে চলবার জন্য সাহায্য করছে এবং অনুপ্রেরণা দিচ্ছে এবং শক্তি দিচ্ছে। আমি আপামর বাঙালি তরুণ সমাজকে বলবো যে শ্রী অরবিন্দকে জানতে হবে, শ্রী অরবিন্দকে চিনতে হবে, স্বামীজিকে চিনতে হবে, স্বামীজিকে জানতে হবে। এবছরটা একটি বিশেষ বছর। এবছর শ্রী অরবিন্দের 150 বছরের শত বর্ষ জন্ম। তো 15ই আগস্ট 2022 15ই আগস্টে শ্রী অরবিন্দের 150 বছর পূর্ণ হবে এবং এই বছরটা আমাদের বাঙালিদের জন্য খুব স্পেশাল এবং খুব হাইলি আধ্যাত্মিক বছর। আমরা যেহেতু 150 বছর শ্রী অরবিন্দ। যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তারা হয়তো ভাবছেন একজন আইনজীবীর মুখে
আধ্যাত্মিক কথা, অরবিন্দের কথা, স্বামীজির কথা, সত্যি আমরা ওই যে বলছিলাম শুরুতে একদম ব্যতিক্রমী চরিত্রকে একটু খুঁজে বার করার এই প্রয়াস হচ্ছে শুধু আপনার জন্য। তাহলে আইনজীবীরাও আধ্যাত্মিক কথা বলেন, অন্তত মিতের মুখেতে এই ধরনের কথাই আমরা শুনছি, একদম এই সমাজের প্রতিনিধি। মিত, এরপরে তো শুরু হলো আইন নিয়ে পড়াশোনা করা, এবং এই মুহূর্তে আপনি একজন প্র্যাকটিস লয়ার, আপনি প্র্যাকটিস করছেন হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইনের জটিলতা ছাড়াতে হচ্ছে। খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন এই মুহূর্তে না করেই পাচ্ছি না। অনেক সময় নীতি আর আইনের একটা সংঘাত চলে আসে, অর্থাৎ আইনের চোখে যে দোষী, নীতির চোখে বা নৈতিকতার চোখে সে হয়তো দোষী নয়। এই জায়গায় দাঁড়িয়ে মিত গুহ রায় একদম সব কিছু অফিস আওয়ারের পর রাত্রির বেলায় যখন তার মুখে আমি আধ্যাত্মিক কথা শুনছি, তখন কি কোথাও কি দ্বন্দ্ব হয়? এই জায়গাটা আমি একটা এক্সাম্পল স্বরূপ আমি বলবো। আমার জীবনে আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমার মা আমাকে সঙ্গীত চর্চা বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সাথে আমাকে অঙ্গানিকভাবে জড়িয়ে দেয়। তো সেইখান থেকেই কিন্তু আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কাজ শুরু হয়, এবং প্রতিনিয়ত রেয়াজ করা, প্র্যাকটিস করা, এবং এই ধরনের রাগ প্রধান গান, এই ধরনের গানের প্রতি আকর্ষণ হয়। তখন আমি মাকে বলতাম যে আমি তখন ব্যান্ড মিউজিক করি, ক্লাসিক্যাল মিউজিকের সাথে সাথে আমি তখন ব্যান্ড মিউজিক করি, এবং বিটলস গাই, পিঙ্ক ফ্লয়েড গাই, সেই ধরনের। তখন আমি মাকে বলতাম যে আমি এই ধরনের গান গাইলে আমি তো ক্লাসিক্যাল গান গাইতে পারবো না। তো তখন আমার মা আমাকে বলতেন একটা কথা, যে তুই যদি ক্লাসিক্যাল গান ভালো করে গাইতে পারিস, তাহলে তুই যে কোনো ধরনের গান গাইতে পারবি। আচ্ছা, তুই বিটলসও গাইতে পারবি, তুই পিঙ্ক ফ্লয়েডও গাইতে পারবি, তুই রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারবি। বেশ। তো ঠিক সেইটার পরিপ্রেক্ষিতেই আমি আপনাকে উত্তরটা দেবো রাহুল বাবু, যে আমার মনে হয়েছে যে আমি যদি এই ধরনের আধ্যাত্মিক চেতনা বা স্পিরিচুয়ালি যদি আমি নিজেকে একটু হাই করতে পারি, তাহলে মনে হয় আমার এই দ্বন্দ্বের জায়গাটা আসবে না। কারণ আমি এমন কোনো কাজ করব না যেখানে আমার এই নীতির সাথে লড়তে হবে বা এই দ্বন্দ্বের সাথে লড়তে হবে। আমার পথটাই অনুসরণ করবো আমি এমন পথ, একদম, যেই পথে আমার দ্বন্দ্বের কোনো জায়গা থাকবে না। যদি দ্বন্দ্ব আসেও, সেটা নিজের একটা রাস্তা তৈরি করে নেবে, সেই রাস্তা দিয়ে আমাকে এমনভাবে হাঁটতে সাহায্য করবে যেখান থেকে আমার এই দ্বন্দ্বের জায়গাটা থাকবে না। একজন ক্রিমিনাল লয়ার হিসাবে কিন্তু সত্যটাকে উৎখাটন করা, মানুষকে বিচার পাইয়ে দেওয়া, এই দুটো কিন্তু আমাদের একদম একটা দেখার জায়গা, এবং এটাকে কিন্তু আমাদের মেনে চলতে হবে, রাখতে হবে। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে আমরা একদিকে আইনজীবী যেমন মিত গুহ রায়ের সাথে কথা বলছি, অন্যদিকে কিন্তু সেই এক চরিত্র বা সেই এক ক্যারেক্টারের সাথে কথা বলছি যিনি কিন্তু বলছেন যে কোথাও কিন্তু নীতি বা আইনের প্রশ্নে যে দ্বন্দ্বের জায়গাটা চলে আসে, সেই দ্বন্দ্বের ক্ষেত্রে কিভাবে নিজেকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, এটা কিন্তু বলছেন মিত। এবং এই জায়গায় ওনার মাই কিন্তু ওনাকে পথ দেখিয়েছিলেন যে কোথাও কিন্তু সঙ্গীত বলুন, ধর্মচর্চা বলুন, এই জায়গাটা কোথাও না কোথাও করতেই হবে। মিত গুহ রায় দেখতে সুদর্শন পুরুষ, এবং স্বাভাবিকভাবেই ওর কথা, ওর কাজের গতি সব কিছুই কিন্তু মানুষের কাছে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে ওর পেশার সৌজন্যে। আমি মিতের কাছে আসবো। মিত, আমি কলেজের দিনগুলোর কথা চলে আসবো, যে একদিকে তখন একটা ইচ্ছে ছিল যে কোথাও ছাত্র রাজনীতি থেকে সরাসরি রাজনীতির ময়দানে চলে আসবো। কখনো কি মনে হয়েছে যে ক্যামেরার সামনে আসবো? কখনো কি মনে হয়েছে অন্য ক্রিয়েটিভ জগতে যাব? যেহেতু আপনি ভালো কথা বলেন, আপনি গান বাজনার জগতে রয়েছেন। ক্রিয়েটিভ জগতে তো আমি ওই আপনাকে বললাম যে 2006-07 সাল থেকে আমি ক্রিয়েটিভ জগতে অলরেডি পদার্পণ করে ফেলেছি। যেহেতু আমার মা একজন ক্লাসিক্যাল ডান্সার, উনি কত্থক ডান্সার, উনি গুরু বন্দনা সেনের ছাত্রী। তো সেই জায়গা থেকে আমার পরস্পর গুরু হিসাবে আমি পেয়েছি শ্রী গোপাললাল শ্রেষ্ঠাজিকে, আমি শ্রী জয়ন্ত সরকারকে পেয়েছি, বর্তমানে আমি শুভময় ভট্টাচার্যকে পেয়েছি। তো ওনাদের কাছে আমার এই সঙ্গীত চর্চা বা এই শাস্ত্রীয় সঙ্গীতের যে চর্চা, সেটা আমি নিয়মিত করার সুযোগ পেয়েছি বা এখনও করে যাওয়ার চেষ্টা করি। আমার এই এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে ওই সময়টুকু আমি বার করে নিই। সেছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ভক্তিমূলক গান করা, অন্যান্য অনুষ্ঠানে নিজেকে প্রেজেন্ট করা,
এবং প্রচুর ক্লাসিক্যাল শো বা গজল, ঠুমরি, কন্টেম্পোরারি মিউজিকের প্রোগ্রাম আমি করি, বিভিন্ন জায়গায় শো করতে যাই। ভেরি রিসেন্টলি আমি পন্ডিচেরি সেন্ট্রাল কারেকশনাল হোমে মিসেস অলকানন্দা রয় ম্যাম আমাকে নিয়ে যান, ওখানে গিয়ে আমাকে দিয়ে অনুষ্ঠান করান। তো বিভিন্ন প্রোগ্রামে আমি যাই, রাজ্য স্তরে বা রাজ্যের বাইরেও গিয়ে থাকি। তো এটা আমার ভালো লাগার জায়গা, যদিও গানটা আমার পুরোপুরি প্রফেশন নয়, গানটা আমার ভালো লাগার জায়গা। গানের রিফ্রেশ করা শুধু নয়, গানের মাধ্যম দিয়ে আমি আমার বলতে পারেন ঈশ্বরকে পুজো করতে পারি। আমি এটা আমার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমি আমার ঈশ্বরের সাথে সরাসরি কথা বলা। গানের মাধ্যম দিয়ে আমি ডাইরেক্টলি মনে হয় আমার ঈশ্বরকে আমি সঙ্গে নিয়ে রয়েছি এবং ঈশ্বরের সাথে সরাসরি কানেকশন তৈরি করতে পেরেছি। এবং সেইটার একটা গানের মাধ্যম দিয়ে আমার শ্রোতা বন্ধুরা যখন থাকেন তখন তারাও এটা অনুভব করেন, যেটা আমার সবচেয়ে বড় জয়। যে সেখানে শ্রোতারাও আমাকে বলেন যে আপনার গান শুনে আপনি যেভাবে ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারলেন, যোগাযোগ সৃষ্টি করতে পারলেন, সংযোগ করতে পারলেন, আমরাও কিন্তু আপনার সাথে সাথে পারলাম। প্রসঙ্গত আপনার অনেক মক্কেলরাও বলেন যে আপনি খুব ভালো গান গান, এবং আপনার গান তারা শুনেওছেন। মানে এই মানে সাক্ষাৎকার নেওয়ার সৌজন্যে বলে রাখবো। আর একটা বিষয় যে আজকের এই যে কথাবার্তাটা ভারী ইন্টারেস্টিং, এটাই তার কারণ সাদা কালো পোশাক পরা এই মানুষটাই যখন কে ঠিক কে বেঠিক বিভিন্ন আদালতে চত্বরে ঘুরে বেড়ানো, ঘটনা, অপরাধ, খুনি, সাজা, এই শব্দগুলো যখন এনাদের পাশে ঘুরছে তখন কিন্তু এই মানুষটি আবার বলছে আমি কিন্তু ঠুমরি গান করি, আমি কিন্তু সঙ্গীত চর্চার মধ্যে নিয়মিত থাকি, এবং এটা কিন্তু রিফ্রেশ করে। সুতরাং বুঝতেই পারছেন ব্যতিক্রমী এবং একটা চরিত্রের মধ্যেই তার দুটো রূপ আমরা কিন্তু খুঁজে বার করার একটা চেষ্টা করছি। এই মুহূর্তে আপনি যেভাবে আপনার কাজের জায়গায় এগোচ্ছেন, যেভাবে মানে ধীরে ধীরে এগোচ্ছেন, এক একটা স্ট্রাগল, এক একটা পথ পেরোচ্ছেন, বাবার সেদিনের ইচ্ছা ছিল যে ছেলেকে আইন নিয়ে পড়াবে এবং তারপরে উড়িষ্যা চলে যাওয়া। এখন বাবা কি বলেন যখন সফল একজন আইনজীবীকে বাবা দেখছেন? বাবার তো অবশ্যই এটা তো একটা গর্বের জায়গা হয়, এবং বাবার তো আমি তো সেটা বুঝতেই পারি যে বাবা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তার সন্তানকে নিয়ে। কারণ আমি বিশ্বাস করি যে একজন সন্তান যদি প্রকৃতপক্ষে মানুষের মতন মানুষ হতে পারে, তাতে সবচেয়ে বেশি আনন্দ কিন্তু বাবা মায়েরই হয়। আর বিপরীতটাও বাস্তব সত্য যে কষ্টও কিন্তু তাদের হয় যদি সন্তান প্রকৃতপক্ষে মানুষ না হয় বা সঠিকভাবে জীবনযাত্রা নির্বাহ করতে না পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মায়ের কাছে তো অবশ্যই এটা একটা গর্বের। আজকে আমি বলতে পারি আমার মায়ের ইচ্ছায় আমি গান বাজনাটাকে চালিয়ে যেতে পেরেছি বা গানটাকে আমি এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। বাবার ইচ্ছা আইনজীবী, এবং বাবার ইচ্ছায় আমি সফল একজন আইনজীবী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করে যাচ্ছি। তো এইটাই আমার বাবা মায়ের ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি, মানে আমি ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে পেরেছি, এবং আমার নিজের ইচ্ছা তো অটোমেটিক্যালি পূরণ হয়েই গেছে এই দুটোর মাধ্যমে। বেশ। আচ্ছা মিত, একটা কথা বলুন যে আপনার কাছে বিভিন্ন ধরনের কেস আসে, বিভিন্ন ধরনের কেস, এমন কোনো ঘটনা যেটা সেই কেসের নিষ্পত্তি হয়ে যাওয়ার পরও বারবার মনে আঘাত করে, কেন এই ঘটনাটা ঘটলো, কিভাবে ঘটলো? আকসার আজকের ঘটনা দেখতে হচ্ছে যে ছেলে বৃদ্ধা মাকে থাকতে দিচ্ছে না, তাদের ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম, ইত্যাদি ইত্যাদি আরও রক্ষাজনক ঘটনা ঘটছে। এমন কোনো ঘটনা যেটা আজও বারবার আপনাকে দাঁড়িয়ে বেড়ায়? এরকম তো অনেক ঘটনাই আছে যেগুলো আমাদেরকে অনেক সময় রাতের ঘুমও আমাদের নিয়ে নিয়েছে বা অত্যন্ত মনে আঘাত দিয়েছে। সবচেয়ে আঘাতপূর্ণ যে ঘটনাটা আমি বলবো, 2020 মে মাসে একটি পরিবারের 3 জন সদস্য একই সাথে সুইসাইড করে। আচ্ছা। তার মধ্যে হচ্ছে বাবা, মা এবং সন্তান। বাবার বয়স 74 বছর, মায়ের বয়স 68-69 বছর, আর সন্তানের বয়স 43 বছর। বলবেন সন্তান 43 বছর 44 বছর সে সুইসাইড করলো, তারা 3 জন একসাথে, আপনি বলছেন কেন? এই ভদ্রলোক তার সন্তানকে 43 বছর বাঁচিয়ে রেখেছিলেন। সেই সন্তান 85-90% ফিজিক্যালি ডিসেবল ছিল, স্পেশাল চাইল্ড ছিল। জন্ম থেকেই উনি স্পেশাল চাইল্ড, ওনার ফিজিক্যালি এবং মেন্টালি উনি হ্যান্ডিক্যাপ ছিলেন। তো কিভাবে আমার সাথে পরিচয়, এই ভদ্রলোক আমাদের কাছে 2017 সালে আসেন প্রতারণার একটি মামলার অভিযোগ নিয়ে। 2010 সালে ওনাদেরকে প্রতারণা করে একটি দম্পতি, হাজব্যান্ড ওয়াইফ, একটি ছেলে একটি মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ সেজে, দম্পতি সেজে তাদের কাছ থেকে প্রতারণা করে লক্ষাধিক টাকা নিয়ে নেয়।
আচ্ছা এবং তাকে ওনাদেরকে এইভাবে প্রতারণাটা করা হয় যে আপনারা এই টাকা দিলে সেই টাকার 3 গুণ হয়ে আপনাদের কাছে 5 বছর পরে রিটার্ন আসবে, যেটার মাধ্যমে আপনার ছেলে হ্যান্ডিক্যাপ যেহেতু ফিজিক্যালি চ্যালেঞ্জ, ফিজিক্যালি ডিসেবল, মেন্টালি ইল, তো তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আপনাদের আর কোনো অসুবিধা হবে না। সেই পরিপ্রেক্ষিতে উনি টাকাটা দিয়েছিলেন এবং প্রতারিত হন। কখন উনি বুঝতে পারেন? 8 বছর পর। 5 বছর পর উনি টাকাটা 3 গুণ হয়েছে বলে যখন সংশ্লিষ্ট দপ্তরে যান, যেই প্রাইভেট অর্গানাইজেশনের, ইন্স্যুরেন্স অর্গানাইজেশনের নাম নিয়ে প্রতারণাটা হয়, তখন তারা ডিসক্লোজ করে যেগুলো সবটাই ফোর্সড। আচ্ছা তখন ওনারা বিভিন্ন দরজায় ঘুরতে আলটিমেটলি কোনো একটি মাধ্যমে আমাদের কাছে আসে। তো আমরা প্রথমে কেসটাকে অতটা গুরুত্ব দিইনি যে এত পুরনো একটা মামলা, 10 বছর আগের একটা মামলা, তার অভিযোগ আজকে করলে কি বা তার লাভ হবে? যারা প্রতারণা করেছে তারা 10 বছর আগে করেছে, তারা দে হ্যাভ ডিস্ট্রয়েড অল দ্য এভিডেন্সেস, আর এখানে কোনো কেসের কিছু থাকবেও না, এই মামলায় বিশেষ কোনো লাভ হবে না। সেই মামলায় আমরা অনারেবল হাইকোর্টে যাই, রিট ফাইল করি এবং পরবর্তী ক্ষেত্রে সেই মামলায় সেই প্রতারক অ্যারেস্ট হয়। মেদিনীপুর থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় এবং সেই টাকা পুরোপুরি উদ্ধার হয় এবং সেই টাকা ভদ্রলোক ফেরত পান। যে ছেলেটি অ্যারেস্ট হয়েছিলেন তার বাবা নিজে হাতে তার হাতে টাকা তুলে দেয়, প্রতারিত হওয়া টাকা তুলে দিয়ে তার ছেলের জামিন হয় এবং যে মেয়েটি করেছিলেন তারাও এসে সারেন্ডার করে এবং সমস্ত টাকা তার পরিশোধ করে দেয়। তার পরবর্তী ক্ষেত্রে আমরা চেয়েছিলাম যে ভদ্রলোককে আমরা থ্রু লন্ডন এসিজেএম আলিপুর আমরা একটা রিসেপশন অর্ডার করে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট অনুযায়ী আমরা তাকে রিহ্যাবিলিটেশন করবো, তার ডিসএবিলিটি কার্ড সব কিছু তৈরি করিয়ে দেবো। সেই মর্মে দরখাস্ত আজ পেন্ডিং আছে। সেই রায় এখনো অবধি হয়নি। ইন দ্য মিন টাইম প্যান্ডেমিক সিচুয়েশনে প্রচুর মানুষ সুইসাইড করেছেন, মারা গেছেন, আপনারা জানেন। তাদের মধ্যে এই পরিবারটাও থাকে। আমরা খবর পাই মে মাসে যখন কমপ্লিট লকডাউন চলছে, তখন একটি সংবাদ মাধ্যমে আমরা খবর পাই, দেখতে পাই যে পুরো 3টে পরিবারের 3 জন সদস্য একসাথে আত্মহত্যা করেছেন। তার কারণ ওনাদের মনে হয়েছে যে ওনাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, কারণ তারই 3-4 দিন আগে ওনার স্ত্রীর মাথা ফেটে যায় এবং কোনো হসপিটাল তখন ভর্তি নেয় না, যেহেতু কোভিডের রেস্ট্রিকশনস ছিল বা কোভিডের তখন একটা ভয় ছিল। পুলিশ অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো হসপিটাল ভর্তি নেয়নি। আলটিমেটলি তারা মনে করে যে আমাদের পাশে কেউ নেই, তো ওনারা সুইসাইড করে। তো এই ঘটনাটা আমার মনে হয় একটি মানুষকে বিচার পাইয়ে দেওয়ার পরেও হসপিটালাইজেশনের না হওয়ার জন্য, কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এই 3টে মানুষকে প্রাণ দিতে হয়। এটা আমার কাছে একটা খুব বেদনাদায়ক ঘটনা, যেটা আমি আপনার সাথে এবং আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের জীবনে হয়, ঠিক কথা, তার সাক্ষী থাকতে। একদম। শুধু আপনার জন্যতে আমরা মিতের সাথে কথাবার্তায় সেই ধরনের কিছু ঘটনার কথা শেয়ার হচ্ছে, যেখানে বলতে বলতে স্বাভাবিকভাবেই আমরা কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে উঠছি এবং এটা কিন্তু সত্যি একটা আক্ষরিক অর্থে অপ্রিয় হলো, এটাই বাস্তব। মিত, আইনজীবীরা কি মানবিক হওয়াটা খুব জরুরি আইনজীবীর ক্ষেত্রে? অবশ্যই মানবিক হওয়া জরুরি, তার কারণ মানবিক দিকটা না থাকলে সে বিচার পাইয়ে দেওয়ার যে ভাবনা, যে মোটিভেশন, সেটা আনবে কোথা থেকে? ঠিক কথা। সেই মোটিভেশন আনার জন্য তাকে মানবিক হতে হবে। তাকে মনে করতে হবে যে সমাজের থেকে শুধু নেয়া নয়, সমাজকে আমাদের ফেরত দিতে হবে। তার কারণ হচ্ছে সমাজের থেকে তো নিয়ে আমরা বড় হই, একদম ছোট্টবেলা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে আমরা তো সমাজ থেকে নিয়েই বড় হচ্ছি। সমাজকে দেবো কখন? নিতেই তো আমাদের 60 বছর পেরিয়ে যাবে, তাহলে দেওয়ার সময়টা কখন আসবে? তাই জন্য যত তাড়াতাড়ি সমাজকে দেওয়ার মতন পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো, সেই সমাজকে সার্ভ করার পরিস্থিতি তখনই কিন্তু মনে হবে যে আমরা সমাজের জন্য এবং সমাজ আমাদের জন্য। শুধু নিয়ে গেলে একটা সময় আসবে যে সমাজ থেকে নেওয়ার মতন কিছু থাকবে না। একদম। আইন পাশ করার পর প্রত্যেক বাঙালি পরিবারই চায় বা প্রত্যেক বাঙালি সন্তানই চায় যেন একটা নিশ্চিন্ত জীবনযাপন। আইন পাশ করার পর আপনি কোড আনকোড চাকরিতে না গিয়ে একেবারে পেশায় চলে এলেন। আমি পেশায় শব্দটাই ব্যবহার করছি, পেশায় চলে এলেন এবং সেটাও দেখতে দেখতে 10-11 বছর প্রায় অতিক্রান্ত। কেন পেশায়, কেন চাকরিতে না গিয়ে পেশায় কেন? এখানে তো অনেক রিস্ক থাকে, নিজের জীবন কতটা বেশি সিকিউর হবে। আমাদের প্রফেশনে তো প্র্যাকটিসে সত্যি কথা বলতে গেলে ডে 1 থেকে রিস্ক, আজকের ডেটেও কিন্তু রিস্ক। এই রিস্ক কিন্তু সারা জীবন আমাদের থাকবে। হয়তো আমরা
হয়তো রিস্কের মানেটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক কথা। কিন্তু রিস্ক কিন্তু থেকেই যাবে। চাকরির ব্যাপারটা অন্যরকম, চাকরির ভাবনা চিন্তাটা অন্যরকম। আপনি চাকরি করবেন না চাকরি আপনি দেবেন, আপনি এমপ্লয়মেন্ট জেনারেট করবেন না আপনি এমপ্লয়ি হবেন, এই ডিসিশনটা আমাকে অন্তত নিতে হয়েছিল, যেখানে আমি মনে করেছিলাম যে না, আমি একজন এমপ্লয়ার হয়ে কাজ করব, যেটা প্রথম দিন থেকে আমি মনে করেছিলাম যে আমি প্র্যাকটিস করব, আমি আমার নিজের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব, নিজের ফ্রিডম নিয়ে কাজ করব, নিজে একটা প্রোটোকল তৈরি করব, নিজে স্ট্রাকচার তৈরি করব, নিজে অর্গানাইজেশন করব। আজকে আমাদের অর্গানাইজেশন ল লিগাম অ্যাসোসিয়েটস 5 বছর 2022 জানুয়ারিতে 5 বছরে পা দিল। তো সুতরাং এইভাবে অর্গানাইজেশন আমরা শুরু করেছিলাম, আমি একা শুরু করেছিলাম। আজকে সেখান থেকে দেখতে দেখতে প্রায় 10 জন আমাদের এই অর্গানাইজেশনে কাজ করছে। তো এটাই সার্থকতা, এটাই সার্থকতা। এবং আইনের বিচার মানুষকে পাইয়ে দিতে পারছে। আমরা শুরু করেছিলাম একটা ব্রিফ নিয়ে, আমরা শুরু করতে পারিনি, আমাদের 0 ব্রিফ। যেদিনকে আমাদের চেম্বারে একটা ব্রিফও ছিল না, একটা মামলাও ছিল না। তো সেইখান থেকে শুরু করে কিন্তু আজকে আমাদের অ্যাটলিস্ট আমরা ডবল ডিজিট থেকে ট্রিপল ডিজিট অবধি আমরা আমাদের নাম্বার অফ কেসেসে আমরা পৌঁছাতে পেরেছি। তো এই যে জায়গাটা, এটা আসতে পারার জন্য যে পরিশ্রমটা রয়েছে, যে এনার্জিটা রয়েছে, যে ডেডিকেশনটা রয়েছে, যে অনেস্টি রয়েছে, যে ডিলিজেন্স রয়েছে, এইটাই কিন্তু আমাদের যে কোনো পেশায়, সেটা শুধু আইন বলবো না, যে কোনো পেশায় মানুষকে কিন্তু এই জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। প্রথমেই যেটা বলেছিলাম, বাঙালি সত্যি সব পারে, বাঙালি ইচ্ছা করলে সব পারে। এবং যে কথা মিথ বলছেন যে প্রথম দিন থেকেই লক্ষ্য ছিল যে না, একদম আমি স্বাধীনভাবে কাজ করব, এবং এই স্বাধীনভাবে কাজ করতে করতেই দেখতে দেখতে কিন্তু আজ 10-11 বছর হয়ে গেল। শুধু আপনার জন্য তো আমি আরেকটা কথা বলেছিলাম যে মিথ একজন সঙ্গীত শিল্পীও বটে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি মিথের কাছে একদম অনুরোধ না করে থাকতেই পারছি না যে যদি দুকলি একটুখানি গান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সঙ্গীত শিল্পী মিথকেও অন্তত দিশাশক্তির মানুষ তারা চিনতে পারবেন। আমি নিশ্চিত যে মক্কেলরা সবাই জানেন যে মিথের এই গুণটাও রয়েছে। কিন্তু আজকে দিশাশক্তিতে যেহেতু এক্সক্লুসিভ শুধু আপনার জন্য এই প্রথম এপিসোডে, আপনি যদি দুকলি গান হয়, আজকের গোটা এই মুহূর্তে যে কঠিন সময় চলছে, কোন গানটা মিথকে খুব রিফ্রেশ করে? আমি তো একটু ক্লাসিক্যাল গান যেহেতু শিখেছি বা চর্চার মধ্যে রয়েছি, আমার ক্লাসিক্যাল গানটাই বেশি ভালো লাগে বা চেষ্টা করি গাইবার। তো সেরকমই একটি গান 2 লাইন আমি চেষ্টা করছি শোনানো। আচমকা প্রশ্নটা এসছে তো এটা একদম পুরোপুরি একদম এটা একটা বড় পরীক্ষার মতন হয়ে গেল যে আইনের কথার সাথে সাথে এই ধরনের ইন্টারাকশনের সাথে গান, এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জের মুখে আপনি আমায় ফেলে দিলেন। কিন্তু সব চ্যালেঞ্জের মতন এই চ্যালেঞ্জটাকেও আমাকে অতিক্রম করতে হবে। তো আমি একটা ছোট্ট দেশাত্মবোধক গান দিই, যেহেতু আমি আমার পেশার স্থানে বসে আছি এবং এখান থেকে আমি অনেক প্রোগ্রামও লাইভ করেছি। তো আমি একটি দেশাত্মবোধক গান দিই, আজকে আপনাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলম সুফলম মলয়জ শীতলম, সস্য শ্যামলম মাতরম, वन्दे मातरम, वन्दे मातरम, वन्दे मातरम। দেশকে ভালোবাসলে, দেশবাসীকে ভালোবাসলে, দেশের প্রতি ভক্তি যদি থাকে, তাহলে আমার মনে হয় সেই মানুষই শ্রেষ্ঠ মানুষ হন। সেই জন্য আমি দেশমাতৃকাকে বন্দনা করি আমার এই ছোট্ট নিবেদন। বেশ, কি বলবো, আইনজীবী মিথ গুহ রায় বলবো নাকি সঙ্গীত শিল্পী মিথ গুহ রায় বলবো? তাই জন্যই আমার বলা ভালো, সফল বাঙালি
মিত গুহ রায় এই তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, একজন এক্সাম্পল। ওই যে একদম শুরুতেই বলেছি যে সেই সফল বাঙালিদের আমরা কথা তুলে ধরার চেষ্টা করি শুধু আপনার জন্য, আপনাদের চলার পথটা যেন মসৃণ হয়। তবে নিশ্চিত আমি অন ক্যামেরা এইটা দিশাশক্তি নিউজের তরফ থেকে এই অনুরোধ করে রাখলাম এবং এই বার্তা দিয়ে রাখলাম, কোনো একদিন আমরা আইনজীবীর বাইরে শুধুমাত্র সঙ্গীত শিল্পী মিত গুহ রায়কে নিয়ে অবশ্যই আমাদের গান গল্প আড্ডা বিশেষ অনুষ্ঠানও কিন্তু আমরা মিতকে পাবো। তার কারণে আপনারা জানেন ইতিমধ্যেই গান গল্প গল্পটা একটি বিশেষ সেগমেন্টও আমাদের রয়েছে। আমি শুধু আপনার জন্য আজকে বিশেষ অনুষ্ঠান, বিশেষ কথাবার্তা শেষ করব। আমি এটা বলেই শেষ করতে চাইবো, মিত আরো অনেক পথ চলার বাকি আছে, একটা পথ চলা পেরিয়ে এসেছেন, আরো অনেক পথ চলার বাকি আছে। কিভাবে নিজের গোল, নিজের লক্ষ্যটাকে সাজিয়েছেন? লক্ষ্যমাত্রা আছে, ডেফিনেটলি লক্ষ্য নেই তা বলবো না। লক্ষ্য এটাই যে বেশি সংখ্যক মানুষের কাছে যেন পৌঁছতে পারি এবং বেশি সংখ্যক মানুষের কাছে যেন আমার সেবা, যে পরায়ণতার সাথে যে কাজ আমি করে যাওয়ার চেষ্টা করছি, সেই আমাদের তো পরিষেবা কথাটার মধ্যে সেবা কথাটা লুকিয়ে থাকে, তাই পরিষেবার মাধ্যম দিয়ে সেবার যেন আমি করে যেতে পারি এইভাবেই মানুষের জীবনে, এটাই আমার লক্ষ্য। এছাড়া তো আমি বিভিন্ন কমিটিতে রয়েছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটি, বিভিন্ন স্টেট কমিটিতে রয়েছি এবং এছাড়াও অনেক অর্গানাইজেশনের সাথে কানেক্টেড রয়েছি, যুক্ত রয়েছি। সুতরাং পাওয়ার তো কোনো শেষ হয় না, আর গোল মানুষের কোনোদিনও পূরণ হয় না, কারণ একটা গোল পূরণ হলে আরেকটা গোল তৈরি হয়ে থাকে। তো সুতরাং এর তো কোনো শেষ নেই। তো আমি সেইটাতে যাব না, আমি বলবো যে নিজের কর্ম নিজেকে করে যেতে হবে এবং নিজের মন যেটা চায় সেইভাবেই কর্মকে সাজাতে হবে এবং সেইভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাতেই আমার মনে হয় যে আপনি নিজের গোল বা নিজের যে লক্ষ্যমাত্রা তাতে পৌঁছাবেন। দিশাশক্তি নিউজকে আমার আন্তরিক অভিনন্দন এবং আমার শুভেচ্ছা আমি দিলাম। মিস্টার রাহুল গুপ্তকে আমি আমার আন্তরিক প্রণাম এবং আমার নমস্কার জানালাম। আমাদের সকল দর্শক বিন্দুতে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই বলেই আজ আমার বক্তব্য শেষ করলাম। মিত, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন, অপরাধীরা শাস্তি পাক আর নিরপরাধীরা থেকে একদম আপনি যেন সঠিক বিচারটা দিতে পারেন। আমরা আজ কথা বললাম শুধু আপনার জন্য এই বিশেষ অনুষ্ঠানে সফল তরুণ বাঙালি, আমি আইনজীবী বলবো না, সফল তরুণ বাঙালি মিত গুহ রায়ের সঙ্গে। আবার দেখা হবে পরের পর্বে এমনই কোনো সফল ব্যক্তিত্বকে নিয়ে। ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন আর দিশাশক্তি নিউজের সঙ্গে থাকুন। নমস্কার।